আসসালামু আলাইকুম। অনুসর্গ নিয়ে আজকে আমাদের আলোচনা। এটি পরিচ্ছেদ 23। অনুসর্গ কাকে বলে? আমরা দেখব যে শব্দ কোনো শব্দের পরে বসে, যে সব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেই সব শব্দকে অনুসর্গ বলে। তাহলে অনুসর্গের সংজ্ঞাটা আমরা দেখলাম, এবার সেটি আমরা বোঝার চেষ্টা করব। অনুসর্গ এর ইংরেজিতে যেটি আমরা জানি প্রিপোজিশন। তাহলে বলতে পারেন যে স্যার প্রিপোজিশন তো সামনে বসে, যেমন হি ডাইড ফর দ্য কান্ট্রি। অনুসর্গ অনেক ক্ষেত্রে আমরা চিনতে পারি না এবং অনুসর্গ আমরা বুঝতে পারি না। একটা বাক্যের মধ্যে যখন থাকে তখন বোঝা যায় না যে অনুসর্গ আসলে কি। বাংলায় যেটি আমরা জানি যে পদান্বয়ী অব্যয়। অনুসর্গ আসলে কি? অনুসর্গ হচ্ছে অব্যয়। তাহলে পদের মধ্যে এটি অব্যয় পদের মধ্যে পড়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ। অব্যয়, তাহলে অব্যয়ের মধ্যে আবার পদান্বয়ী অব্যয়, যেটি পদান্বয়ী অব্যয় ক্যাটাগরিতে পড়েছে সেগুলোকে বলা হচ্ছে অনুসর্গ। এবং অনুসর্গ কি ইংরেজিতে? যেগুলো আমরা প্রিপোজিশন বলে জানি সেটি যদি আমরা মাথায় রাখি তাহলে সেটি আমাদের অনুসর্গ বুঝতে সুবিধা হবে। কারণ বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকে, পদ থাকে, সেখান থেকে যখন একটি মাত্র পদ বা একটি মাত্র শব্দকে আলাদা করে বলা হয় নিচে কোনটি অনুসর্গ, বা চারটি অপশন দিয়ে যদি বলা হয় নিচের কোনটি অনুসর্গ, তখন অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা ভুল করে থাকে। এই ভুল আজকের পরে আর হবে না। কেন হবে না? আমরা যদি বুঝতে পারি যে হি ডাইড ফর দ্য কান্ট্রি, তাহলে এটির বাংলা কি? সে দেশের জন্য। দেখুন, সে দেশের জন্য জীবন দিয়েছিল। আচ্ছা, এখানে লিখলাম দেশের জন্য। তাহলে দেখুন এই যে ফর, আর এখানে বাংলায় কি? জন্য। তাহলে ফর দ্য কান্ট্রি, এখানে দেখুন এই কান্ট্রির পূর্বে বসেছে, তাই এটি হচ্ছে প্রিপোজিশন। আর বাংলায় কি কোথায় বসে? দেখুন দ্য কান্ট্রি, এটি হচ্ছে নাউন, তাই না? অর্থাৎ প্রিপোজিশন বা এখানে অনুসর্গ কার পরে বসে? অনুসর্গ বসে সর্বনাম, বিশেষ্য আর সর্বনামের পরে বসে। তার মানে এটি হচ্ছে পোস্ট পজিশন, বাংলায় হচ্ছে পোস্ট পজিশন। তাহলে কি দাঁড়ালো? যে আমরা যেগুলো প্রিপোজিশন বলে জানি সেগুলো বসে কি নাউনের পূর্বে বসতেছে, তাই না? কিন্তু বাংলা যখন করছি, ট্রান্সলেট করছি, ইংরেজি থেকে বাংলা করছি, তখন দেখুন সেটি বিশেষ্য বা সর্বনামের অর্থাৎ নাউনের পরে বসতেছে। নাউনের পরে যে বসছে তাই এটিকে আমরা বলছি যে পোস্ট পজিশন। ফলে আমরা এভাবে বলতে পারি, যখন কোনো বাক্যে আমরা এমন শব্দ পাবো যেটি প্রিপোজিশনের মধ্যে ক্যাটাগরিতে পড়েছে, সেই সবগুলোকে আমরা বলবো কি? যে অনুসর্গ। তাহলে অনুসর্গ বলতে বুঝতে পারছি যেসব শব্দ কোনো শব্দের পরে বসে,
দেখুন শব্দের পরে বসে, এখানে খেয়াল করতে হবে যে বাংলাতে যেহেতু আমরা অনুসর্গ পড়ছি তাহলে পরে, তাহলে এই যে দেখুন দেশের, এর পরে বসে কি করে শব্দটিকে, এই যে শব্দ অর্থাৎ এই যে জন্য শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করছে, অর্থাৎ বাক্যের সাথে রিলেটেড করছে, যুক্ত করছে, এবং এটি যদি বাদ দেই সে দেশের জীবন দিয়েছিল, তখন দেখুন অর্থ পাল্টে যাচ্ছে। তার মানে কি, স্বাধীনভাবে সে ব্যবহার হবে, স্বাধীন পদ রূপে ব্যবহার হবে, তাকে আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। অনুসর্গের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তাকে পরিবর্তন করা যায় না, তাহলে সেগুলোকে অনুসর্গ বলে। আমরা অনুসর্গ ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, অনুসর্গ চেনার কৌশল দেখাচ্ছে, চেনার কৌশল আমরা অনুসর্গ লিখব, অনুসর্গ চেনার কৌশল। তাহলে অনুসর্গ চেনার কৌশল হচ্ছে, একে আপনি পরিবর্তন করতে পারবেন না, পরিবর্তনশীল নয়। কেন পরিবর্তনশীল নয়? কারণ অনুসর্গ হচ্ছে অব্যয়। অব্যয় মানে কি, ন ব্যয়, ন ব্যয়, এটি হচ্ছে অব্যয়। ধরা যাক আপনার কাছে 10 টাকা আছে, আপনি এই 10 টাকা থেকে কাউকে 2 টাকা দিয়ে দিলেন, তখন 8 টাকা আপনার হাতে থাকলো, এটি পরিবর্তনশীল। তাহলে অন্যান্য পদগুলোকে আমরা পরিবর্তন করতে পারি, যেমন চল যোগ অন্ত, চলন্ত, এই চলন্তকে আপনি পরিবর্তন করে চলে বলতে পারবেন, চলছিল বলতে পারবেন, এরকম বলতে পারবেন। কিন্তু এই যে আমরা বলছি যে সে দেশের জন্য, জন্যকে আপনি পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ এই যে আমরা পরিবর্তন গুলো করি, যেমন কাল্টিভেট, কাল্টিভেট, কাল্টিভেট এটা কি ভার্ব, তারপরে হচ্ছে কাল্টিভেশন, এটা কি নাউন। তার মানে পদগুলোকে ভার্ব থেকে নাউন, অ্যাডজেক্টিভ এরকম ভাবে পরিবর্তন করা যায়, অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণ পরিবর্তন করা যায়। আবার দেখা যাচ্ছে ক্রিয়াতে পরিবর্তন করা যায়, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণে পরিবর্তন করা যায়, কিন্তু কোনোভাবেই আপনি কাকে পরিবর্তন করতে পারবেন না, অনুসর্গকে পরিবর্তন করতে পারবেন না। আর এই যে আমরা বলছি যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5টার মধ্যে একমাত্র অব্যয়কেই পরিবর্তন করা যায় না। অব্যয় তাহলে কি, অব্যয় কি ভাঙলে কি হচ্ছে, ন ব্যয়, তার মানে সব্যয় পদ। তাহলে সব্যয় পদ কি কি, সব্যয়, সব্যয় পদ হচ্ছে বিশেষ্য, বিশেষ্য 1, 2 হচ্ছে বিশেষণ, তারপরে ক্রিয়া, তাই না, ক্রিয়া বিশেষণ, এরকম আপনি এগুলো সব্যয় মানে কি, ব্যয় সহ, ব্যয় সহ। তাহলে ব্যয় মানে কি, যা পরিবর্তন হচ্ছে, যেমন 10 থেকে 2 বাদ দিলে 8, এটি পরিবর্তন করা যাচ্ছে, ফলে অব্যয় পদ কখনো পরিবর্তনশীল নয়। তারপর দেখুন অব্যয় পদ আমরা যদি খেয়াল করি কিভাবে পরিবর্তনশীল নয়, তো দেখা যাচ্ছে যে আফটার, AFTER, আফটার, তাহলে আফটার এখানে কি থাকলো, পরে, পর, তারপর অ্যাট, দিকে, he looked at me, সে আমার দিকে তাকিয়েছিল, দেখুন লুক অ্যাট, তাকিয়েছিল। তাহলে এই যে অ্যাট, দিকে, আমার দিকে বোঝাতে, তারপর সে আমার পাশে বসেছিল, হি স্যাট বিসাইড মি, বিসাইড, BESIDE, বিসাইড পাশে, তারপরে আন্ডার নিচে, তারপর ইনটু মধ্যে, তাই না, ইন আমরা যদি লিখি ইন, ইন এখানে পাচ্ছি মধ্যে, মাঝে, মধ্যে,
মাঝে মাঝারে, মধ্যে মাঝে মাঝারে, তারপর উইথ, সাথে সঙ্গে, সাথে সঙ্গে সহিত, আরো আছে। তারপর আমরা আরো পাচ্ছি ফর, ফর হচ্ছে জন্য, নিমিত্ত। এরকম যতগুলো প্রিপোজিশন আমরা আছে, ধরুন ইন ফ্রন্ট অফ, সামনে, এই সব কিছুই কি অনুসর্গ। তাহলে যদি ঝামেলা বাজে তখন আমরা চিন্তা করব যে এটা প্রিপোজিশনের মধ্যে পড়েছে কিনা। যদি প্রিপোজিশনের মধ্যে পড়ে তাহলে সেটি কি হবে, অনুসর্গ হবে, বাই, দ্বারা। তাহলে একটা বাক্য লিখি যে হি রোট, হি রোট বাই পেন। এটির বাংলা কি? সে, এটির বাংলা হচ্ছে সে কলম দ্বারা লিখেছিল, লিখেছিল। খেয়াল করুন, সে কলম দ্বারা লিখেছিল, এই যে দ্বারা, এটি কি বাই, তাই না? এই দেখুন বাই পেন। তাহলে বাইটা কোথায় বসেছে? বাইটা নাউন, এটির পেন তো নাউন, তাই না? তাহলে নাউনের পূর্বে বসেছে, তার এর জন্য প্রিপোজিশন। কিন্তু বাংলায় কি? বাংলায় হচ্ছে পোস্ট পজিশন। দেখুন এটি হচ্ছে নাউন, তাই না? কলম হচ্ছে নাউন, তাহলে বাংলায় এটি কোথায় বসবে? যে পোস্ট পজিশনে বসেছে, পোস্ট পজিশন, পোস্ট পজিশন, পোস্ট পজিশন মানে পরে, তাহলে পরে বসেছে। তাহলে এখানে যে সংজ্ঞাটি আমরা প্রথমে পড়ছি যে যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে সম্পর্কিত করে সেগুলো হচ্ছে অনুসর্গ। তাহলে এখানে আমরা যে পাচ্ছি যে যেগুলো শব্দ অপেক্ষা, অভিমুখে, তাই না? অভিমুখে, অভিমুখে মানে দিকে। তারপর পাচ্ছি উপরে, অ্যাবাভ, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, তাই না? এই যে অ্যাবাভ উপরে, আন্ডার নিচে, যত কিছু পাচ্ছেন সেগুলো সবকিছুই। তারপর দ্বারা বা কর্তৃক, এটি কর্তৃক হয়, তাই না? কর্তৃক, সাধু ভাষায় এরকম কর্তৃক বেশি ব্যবহৃত হয়। তাহলে এই যে আমরা পাচ্ছি সেগুলো অনুসর্গ। তারপরে ডিউ টু, দেখুন আরো পাচ্ছি, দেখুন আরো আমরা বই থেকে এবার বইয়ে চলে যাচ্ছি। কারণে, ডিউ টু, কারণে। তাহলে সে স্কুলে আসতে পারেনি বৃষ্টির কারণে, ডিউ টু রেইন, তাই না? তারপর আছে ছাড়া, তাহলে ছাড়া, তাই না? ছাড়া, তাহলে দুঃখ ছাড়া বা দুঃখ বিনে, ছাড়া আর বিনে হচ্ছে একই, ছাড়া আর বিনে, এটি কি অনুসর্গের মধ্যে পড়েছে। তারপর জন্য, থেকে, ফ্রম, ফ্রম থেকে। তাহলে এটিকে যদি বলি যে সে ঢাকা থেকে এসেছে, তাহলে হি হ্যাজ কাম ফ্রম ঢাকা। দেখুন এখানে কি, ঢাকা হচ্ছে এখানে নাউন, তাহলে ফ্রম কার পূর্বে বসেছে? ঢাকার পূর্বে বসেছে, তাহলে এটি প্রিপোজিশন। ফ্রম, এটির বাংলা কি? সে ঢাকা থেকে, সে ঢাকা থেকে, এই যে
সে ঢাকা থেকে এসেছে। ফলে আমরা কি পাচ্ছি, দেখুন এখানে পোস্ট পজিশন ঢাকা নাম শব্দ, তাই না, এরপর হচ্ছে থেকে, সে ঢাকা থেকে এসেছে। তাহলে এখানে খুব সহজে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যে অনুসর্গ কোনগুলো। তাহলে অনুসর্গ চেনার একটা কৌশল হচ্ছে সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, শব্দটা ট্রান্সফর্ম করতে পারবেন না। আর যেগুলো আমরা প্রিপোজিশন হিসেবে জানি সেগুলি হচ্ছে অনুসর্গ। তারপর বাইরে, ধরুন যে বাইরে, তাই না, আউটসাইড। এরপর ইনসাইড, ভিতরে, ইনসাইড। তারপর মধ্যে, মাঝারে, এগুলো আমরা লিখেছি। সম্মুখে, সামনে। তারপর হতে, হতে থেকে, হতে থেকে, এটি একই, ফ্রম। তাহলে প্রিপোজিশন এখানে বা অনুসর্গ চেনার খুব সহজ একটা টেকনিক আমরা বুঝে ফেললাম। যে কোনো বাক্যের মধ্যে যদি সে থাকে তাহলে তাকে আমরা কি করব, ধরে ফেলবো। কিভাবে, প্রয়োজনে ইংরেজি করে নিব। আমরা দেখবো যে সেই প্রিপোজিশন ইংরেজি যেটা আছে এর মধ্যে পড়েছে কিনা, যদি পড়ে তাহলে সেটি আমরাকে বলবো যে অনুসর্গ। এবারে দেখুন অনুসর্গ কার কার পরে বসে। যেমন সে ঢাকা থেকে এসেছে। তাহলে ঢাকা এটা কোন ধরনের শব্দ, প্রাতিপদিক, প্রাতিপদিক। এবার প্রাতিপদিক কাকে বলে, প্রাতিপদিক হচ্ছে বিভক্তি, বিভক্তিহীন নাম শব্দ, প্রাতিপদিকের পরে বসে। তাহলে একটা পেলাম যে অনুসর্গ কার পরে বসে, প্রাতিপদিক, অর্থাৎ এরকম একটা শব্দ যে শব্দের সাথে কোনো ধরনের কোনো বিভক্তি যুক্ত থাকে না, সেটির সাথে বসে। এক, এটি লিখলাম এক। তারপর দুই, আরেকটি বিষয় যার সাথে বসে সেটি হচ্ছে তোমাকে দিয়ে, তোমাকে দিয়ে এ কাজ হবে না, তোমাকে দিয়ে এ কাজ হবে না। তাহলে এই যে দিয়ে তারপরে বসেছে, কে আছে, তাহলে কে বিভক্তি যুক্ত, অর্থাৎ দ্বিতীয়া বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি যুক্ত শব্দের পরে বসে। কি হয়েছে, তোমাকে দিয়ে এ কাজ হবে না, দ্বিতীয়া বিভক্তি যুক্ত শব্দের পরে বসে। এখানে দ্বিতীয় বিভক্তি কে। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট কিরকম, আমরা লিখব এরকম যে 3-এ রয়েছে তিন নাম্বার হচ্ছে র বিভক্তি, অর্থাৎ ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি, র এর পরে বসে। তাহলে খেয়াল করুন যে অনুসর্গ কখন কখন বসে। অনুসর্গ বসে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সে বিভক্তিহীন কোনো একটা নাম শব্দের পরে বসে। যেমন সে ঢাকা থেকে এসেছে, এই যে আমরা পেলাম ঢাকা থেকে এসেছে, সেটি একটি শব্দ। এরপর আমরা আরেকটি পেলাম
যে দেখুন এই যে ঢাকা, ঢাকার সাথে কোনো বিভক্তি নাই, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমাকে দিয়ে, অর্থাৎ দ্বিতীয়া বিভক্তি কে, রে, তাই না? কে, এই যে দ্বিতীয় বিভক্তি কে যে থাকে, এই কে এর পরে বসে, তোমাকে দিয়ে এ কাজ হবে না। এরপর আসুন যে ষষ্ঠী বিভক্তি র, র এর পরে বসে, কিরকম? আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণটা হচ্ছে সে পরীক্ষার জন্য পড়ছে। তাহলে কিসের জন্য পড়ছে? সে পরীক্ষার জন্য পড়ছে। তাহলে পরীক্ষার, এখানে যদি আমরা খেয়াল করি যে কি হচ্ছে, র আছে, তাই না? তাহলে এই যে র আছে, তাহলে এটি কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি র। তাহলে র এর পরে বসেছে, সে পরীক্ষার জন্য পড়ছে, এখানে আমরা পেলাম। তাহলে 3টি জায়গা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, আমাদের এখানে খেয়াল করতে হবে যে 3টি জায়গায় সে বসতে পারে। এবার আমরা দেখব যে অনুসর্গের প্রকারভেদ। ঠিক আছে, অনুসর্গ কয় ধরনের? অনুসর্গের প্রকারভেদ। একটা ক্যাটাগরি হয়েছে সাধারণ উপসর্গ। সাধারণ অনুসর্গ, দুঃখিত, অনুসর্গ। আর এখানে ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ, তাহলে সাধারণ অনুসর্গের সাথে ক্রিয়াজাত অনুসর্গের একটা কিন্তু পার্থক্য এখানে রয়েছে, সেটি আমরা খেয়াল করব। দেখুন, ক্রিয়াজাত অনুসর্গ এবং ক্রিয়াকে কি করা যায়? ক্রিয়াকে কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎকালে রূপান্তরিত করা যায়, কিন্তু ক্রিয়াজাত অনুসর্গকে আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতে রূপান্তরিত করতে পারবেন না। মূল বিষয় হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ ক্রিয়ার মতো দেখতে, কিন্তু ক্রিয়া নয়। এটি এখানে আমরা লিখে দিই, ক্রিয়ার মতো দেখতে। ক্রিয়ার মতো দেখতে, তাই না? কিন্তু ক্রিয়া নয়। আর শব্দজাত সাধারণ অনুসর্গ ক্রিয়ার মতো দেখতে, ক্রিয়ার মতো নয়। এটি আপনাকে হেল্প করবে, এটি আপনাকে চেনার ক্ষেত্রে হেল্প করবে। তাহলে সাধারণ অনুসর্গ কিরকম? যে ধরা যাক সাধারণ অনুসর্গের ক্ষেত্রে আমরা কোনগুলো পাচ্ছি, যেগুলো আপনি দেখবেন যে বিশেষ্য বা যে সর্বনাম পদের পরে বসবে, কিন্তু ক্রিয়ার থেকে ক্রিয়ার মতো দেখতে হবে না। তাহলে আপনারা দেখুন যে উপরে, তারপর পাশে, তাই না? তো এখানে যদি বলি উপরে, উপরে, তাহলে মাথার উপরে, মাথার উপরে নীল আকাশ, মাথার উপরে নীল আকাশ।
তাহলে মাথার দেখুন এখানে র রয়েছে, তাহলে ষষ্ঠী বিভক্তি। এরপর উপরে, তাহলে উপরে কি অ্যাবাভ, তাই না? তাহলে ব্লু স্কাই অ্যাবাভ দ্য হেড, দেখুন অ্যাবাভ দ্য হেড, ব্লু স্কাই, তাহলে ব্লু স্কাই অ্যাবাভ দ্য হেড। এভাবে যদি আমরা বলি তাহলে দেখুন উপরে এটি নাউনের পরে গিয়েছে, তাহলে পোস্ট পজিশনে বসেছে, প্রথমে হচ্ছে এটি উপসর্গ। এবং দেখুন এটি কি কোনোভাবে ক্রিয়ার মতো কিনা, ক্রিয়ার মতো নয়, কোনোভাবেই সে দেখতে ক্রিয়ার মতো নয়, ফলে সেটি সাধারণ উপসর্গ। যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলো ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ ক্রিয়ার মতো দেখতে, এবং এটি কোথা থেকে সৃষ্টি হয়েছে? ক্রিয়া থেকে, ক্রিয়াপদ থেকে সৃষ্টি হয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ, ক্রিয়া থেকে সৃষ্টি হয়েছে। ক্রিয়া পদ থেকে তৈরি হয়েছে। তার মানে বেসিক কি? দেখুন সাধারণ অনুসর্গ বলছে ক্রিয়া ব্যতীত অন্য অন্য শব্দ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে ক্রিয়া ব্যতীত অন্য পদ থেকে সৃষ্টি হয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ। তার মানে বেসিক কি? এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেটি বেসিক হচ্ছে, আপনি দেখুন একটা তো বলেই দিয়েছে ক্রিয়াজাত উপসর্গ, যে ক্রিয়াজাত সে তো ক্রিয়া থেকেই আসবে। এখন ধরুন যে মন্ডা, পায়েস, মিষ্টি, তারপর হচ্ছে ধরুন যে ছানার পোলাও, এরকম দই, তাই না? এগুলো কোথা থেকে এসছে? এগুলো সব কিছু কিন্তু দুগ্ধজাত, স্টেপ আলাদা, ধাপগুলো আলাদা, দুগ্ধজাত খাবার। অর্থাৎ এগুলো রুট, শেকড় কি? ধরুন এটা একটা গাছ, এই যে গাছ, গাছের শেকড় হচ্ছে এই যে দুধ, এবং এক একটা স্টেজ আলাদা, যেমন দই, তারপর ঘি, এগুলো স্টেজ আলাদা কিভাবে তৈরি হবে, কিন্তু সবকিছুর মূলে কি রয়েছে? দুগ্ধ বা দুধ রয়েছে। ঠিক এইরকম ক্রিয়াজাত অনুসর্গ তো বলেই দিয়েছে যে এর রুট হবে কি? ক্রিয়া। তাহলে এটাকে যদি আপনি সরাই রাখেন, এর বাদে যতগুলো আছে সবগুলো সাধারণ অনুসর্গের মধ্যে পড়েছে। কার কাছে, যেমন কাছে, কাছে, তাহলে কার কাছে গেলে জানা যাবে, জানা কার কাছে গেলে জানা যাবে। তারপর আমরা যদি বলি জন্যে, হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি। এখানে আমরা যদি আরো লিখি, হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি। তাহলে এই যে বলছি হারানো ঘড়িটার, তাহলে এটি কি? কোন বিভক্তি? এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এরপরে বসেছে জন্য, তাহলে হারানো ঘড়িটার জন্য,
এটা কি বোঝা যায় কোনোভাবে ক্রিয়া থেকে এসেছে? কোনোভাবে কিন্তু সেটি ক্রিয়া থেকে বোঝা যায় না। তাহলে আপনি খেয়াল করুন যে হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি, এই যে জন্য সেটি ক্রিয়া থেকে সৃষ্টি হয়নি, ফলে এটিকে আমরা বলবো সাধারণ অনুসর্গ। তারপর দ্বারা, তোমার এমন কাজ তোমার দ্বারা হবে না। তারপর দ্বারা এখানে লিখি এমন কাজ তোমার দ্বারা হবে না। তাহলে এমন কাজ তোমার দ্বারা হবে না, এই যে দ্বারা, তাহলে এটি কিন্তু ক্রিয়া থেকে সৃষ্টি হয়নি, আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারছি। আরেকটি উদাহরণ দেখবো যে বনাম, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। তাহলে বনাম, বনাম, তাই না? আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। এখানে আমরা পেলাম যে বনাম আর হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি। তাহলে সাধারণ অনুসর্গের মধ্যে আমরা কি বনাম পাচ্ছি, তারপর জন্য পাচ্ছি, উপরে পাচ্ছি, কাছে পাচ্ছি, দ্বারা পাচ্ছি, এই সবগুলোই আমরা পাচ্ছি সাধারণ অনুসর্গের মধ্যে। এবারে দেখুন ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণগুলো আমরা এখন এখানে এই পাশে লিখব যে ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে ক্রিয়াজাত অনুসর্গ যদি আমরা বলি কোথা থেকে আসলো সেটি আমরা খেয়াল করব। যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, যেমন করে, করে, এটির মূল কি? দেখুন এটির মূল হচ্ছে কর ধাতু যোগ এ। তাহলে এই যে এটি কর, কর যুগ ছিল, কর ছিল, কর যুগ বেন, করবেন, কর যুগ ছে, করছে, কর যুগ বি, করবি। এখানে খেয়াল করুন করছে, করছিল, করে, করবেন, করছিস, কর যুগ ছিস, করছিস। তার মানে কি ক্রিয়াকে আপনি পরিবর্তন করতে পারছেন। খেয়াল করতে হবে যেটাকে আপনি অতীতকাল, ভবিষ্যৎকাল বা বর্তমান কালে রূপান্তরিত করতে পারবেন সেটাই হচ্ছে ক্রিয়াজ। ফলে ক্রিয়াজাত উপসর্গ যখন আমরা পাচ্ছি সেটি হচ্ছে পরিবর্তনশীল। ঠিক আছে? কিভাবে পরিবর্তনশীল? দেখুন যে অতীত, বর্তমান, ভবিষ্যৎকালে যেটাকে পরিবর্তন করা যায় সেটাই ক্রিয়া। যেমন এখানে দেখুন সে কাজটি করে, এটি কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। সে কাজটি করছিল, এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তারপর আপনি কাজটি করবেন, ফিউচার ইনডিফিনিট। সে কাজটি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর কাজটি করবি, ফিউচার টেন্স। কাজটি করছিস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখুন এই যে ক্রিয়াকে কিন্তু চেঞ্জ করা যায়, এবং ক্রিয়ার একটা যে মূল থাকে, ধরুন এটা একটা বৃক্ষ, এই যে বৃক্ষটা, এই বৃক্ষের শেকড়, এটা যদি ক্রিয়া থাকে তাহলে শেকড়টা একই থাকে। যেমন এটা যদি কর হয়, এই কর এটার উপরে দাঁড়ানো থাকবে কি করবেন, করছিস, কর এ, করবি, করবেন, করবে, করেছিল, করলাম। এই সব কিছুর মূলে শেকড় হচ্ছে কর। তার মানে ক্রিয়ার একটা মূল অংশ থাকে যেটাকে আর বিশ্লেষণ করা যায় না। ক্রিয়াকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিয়া মূল, আরেকটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। ফলে এই যে কর, দেখুন এখানে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে। তাহলে যেগুলো পরিবর্তন করা যাচ্ছে সেগুলো কিন্তু
ক্রিয়া, ফলে ক্রিয়াজাত অনুসর্গ ক্রিয়ার মতো দেখতে, ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে। যেমন ভালো করে খেয়ে নাও, ঢাকা থেকে, থাক থেকে, এই যে থেকে, ঢাকা থেকে বরিশাল যেতে, থেকে, ঢাকা ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়। ফলে এখানে কিন্তু আমরা পাচ্ছি যে ক্রিয়াজাত যে অনুসর্গ। তারপর দিয়ে, মন দিয়ে লেখাপড়া করা দরকার, দিয়ে, মন দিয়ে লেখাপড়া করা দরকার। এখানে বলছে ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, কিন্তু ক্রিয়ার মতো ফাংশন করবে না। কিন্তু খেয়াল করতে হবে, ক্রিয়াজাত কিন্তু ক্রিয়ার মতো ফাংশন করবে না। এখানে খুব গুরুত্বপূর্ণ যে মনোযোগ দিয়ে লেখাপড়া করা দরকার, পদ্মা ঢাকা থেকে। তাহলে আমরা একটা যদি উদাহরণ লিখি, সে স্কুল থেকে স্কুল হতে পালালো, তাহলে সে স্কুল হতে সে আমাকে কলমটা দিয়েছিল। তাহলে দেখুন, এটা লিখি যে কোনটা সহজ। সে আমাকে কলমটা দিয়েছিল। তাহলে সে আমাকে কলমটা দিয়েছিল, এটি হচ্ছে ভার্ব। আবার দেখুন যে জেলেরা জাল দিয়ে মাছ ধরে। খেয়াল করুন, ছেলেরা জাল দিয়ে মাছ ধরে, এখানে ধরা হচ্ছে ভার্ব, আর এখানে ভার্ব কি, দিয়েছিল। দিয়েছিল, তারপর বলতে পারি দিয়েছে, দিয়েছিল, দিয়েছে, দিয়েছেন, দিয়েছেন, তারপর দিবি। এরকম আপনি দেখুন এখানে পরিবর্তন করতে পারবেন, তাই না? তাহলে ক্রিয়াকে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু ক্রিয়াজাত অনুসর্গকে পরিবর্তন করা যাবে না। জেলেরা জাল দিয়ে মাছ ধরে, ফলে ক্রিয়ার মতো দেখতে, কিন্তু ক্রিয়া নয়। ক্রিয়ার শেকড় রুট থেকে আসবে, যেমন শেকড়টা হবে যেমন কর, আমরা কর বা পর, কর অথবা পর লিখলাম। দেখুন এটা দিয়ে কত কিছু বানানো যাবে, তাই না? পর, এটা কিন্তু শেকড়, এটা কি, এ ধরেন এটা মাটি, তাহলে এটা হচ্ছে শেকড়, এই শেকড়, তার উপরে হচ্ছে গাছ। তাহলে এই শেকড় কি, যদি বলেন পর, তাহলে পড়ে, পড়ছিল, পড়বেন, পড়বি, পড়েছে, পড়েছিল, পড়লাম, এই সব কিছু তৈরি হবে। কিন্তু এই শেকড় এখানে কি থাকবে, গোড়ালিতে কি থাকবে, গোড়ালিতে থাকবে পর, কারণ এটা হচ্ছে ক্রিয়ামূল। শেকড়, এটাকে আপনি আর ভাঙতে পারবেন না, কিন্তু পরে নতুন নতুন গাছ তৈরি করতে পারবেন। এখানে একটা গাছ তৈরি করলেন, এটা যদি হয় পড়ে, এটা পড়ছিল, এটা পড়বেন, এরকম। তাহলে দেখুন যে পার্থক্যটা কোথায়, সে আমাকে কলমটা দিয়েছিল বা সে আমাকে কলমটা দিয়েছে, আপনি আমাকে, বা এখানে আপনি যদি বলি, আপনি বললেই কিন্তু এখানে ভার্বের যে রূপ সেটা চেঞ্জ হবে। আপনি আমাকে কলমটা দিয়েছেন, তাহলে জেলেরা জাল দিয়ে মাছ ধরে, ছেলেরা জাল দিয়ে
মাছ ধরে। তারপর বহুদিন ধরে অপেক্ষা করছি। আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি। আরেকটা উদাহরণ দিব, সেই স্কুল হতে পালালো। এখানে আমরা লিখব সে সেই স্কুল হতে পালালো। তাহলে সেই স্কুল হতে পালালো, সে স্কুল, সে ডাক্তার হতে চায়, সে ডাক্তার হতে চায়। তাহলে সে ডাক্তার হতে চায় বা চেয়েছিল বা ডাক্তার হবেন, তাই না? এরকম হতে পারে। তাহলে এখানে হচ্ছে যে ভার্ব, আর এখানে কি? এখানে হচ্ছে অনুসর্গ। অনুসর্গ, একে আপনি পরিবর্তন করতে পারবেন না। সেই স্কুল থেকে পালালো আর সে ডাক্তার হতে চায়। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিয়াজাত অনুসর্গ ক্রিয়ার মতো দেখতে হবে, কিন্তু ক্রিয়া হবে না। তাহলে ক্রিয়াপদের এখানে যে কথাটা বলছে, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, এটার অর্থ কি? ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, বললামই তো, এটা মাটি, মাটির এটার নিচে এই শেকড়, শেকড় গাছটা এই পর্যন্ত গিয়েছে, এখানে গিয়ে এখানে উঠেছে, উঠার পরে সে এরকম গাছ হয়েছে। তাহলে এখান থেকে আরেকটা গাছ হয়েছে, তাই না? এই সব কিছুর মূলে হচ্ছে, আমরা যদি এটাকে বলি এরকম, ধরুন যে আরেকটা গাছ হয়েছে এরকম, এরকম আরেকটা গাছ হয়েছে এরকম, এই সব কিছুর মূলে হচ্ছে একটা, যেমন কর অথবা পর, ক্রিয়া মূল। এই মূলের উপর ভিত্তি করে তৈরি হয় বিভিন্ন রকম ক্রিয়া। কিরকম? যে পার্সনের উপর ভিত্তি করে কিন্তু ক্রিয়া চেঞ্জ হয়। পার্সন, যেমন আপনি কাজটি করবেন, তুই যে বলার সাথে সাথে হবে তুই কাজটি করবি, তুমি কাজটি করবে, সে কাজটি করছে। তাহলে দেখুন, পার্সন এর উপর ভিত্তি করে কিন্তু পরিবর্তন করতে হচ্ছে ক্রিয়ার অবস্থা। ফলে এখানে যে বলেছে যে যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, এই যে দেখুন এই কথাটা, ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, এখানে নিজেই কিন্তু এ থেকে কিন্তু একটি অনুসর্গ। তাহলে ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, কিন্তু এই যে ক্রিয়াপদ থেকে মানে কি, এই যে ক্রিয়া যে মূল অংশ, সেখানে জায়গা থেকে সে বিস্তৃত লাভ করেছে, কিন্তু সে নিজেই ক্রিয়াপদ নয়, ক্রিয়াপদের মতো ফাংশন করবে না সে। এখানে দেখুন, সে ছেলেরা জাল দিয়ে মাছ ধরে আর আমাকে কলমটি দিয়েছিল, ফলে এখানে কিন্তু এটার সাথে এটার একটা বেসিক পার্থক্য রয়েছে। ফলে আমরা এত কঠিন ভাবে চিন্তা না করে সহজভাবে চিন্তা করব যে ক্রিয়া হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি সেটার সাথে মিলে কিনা। তো আপনার এখানে পার্থক্য তৈরি করতে হবে না। পার্থক্য হচ্ছে আমরা সেটি দিয়ে দেখব যে ক্রিয়াপদ তৈরি করতে পারি কিনা, ক্রিয়ার মতো কাজ করাতে পারি কিনা। যদি কাজ করাতে পারি তাহলে ক্রিয়াজাত অনুসর্গ, ঠিক আছে। আর যদি না পারি, ক্রিয়ার সাথে যদি না মিলে, তখন আমরা খেয়াল করব, মানে ক্রিয়ার আশেপাশে, ক্রিয়ার মতো হুবহু বা তার কাছাকাছি যদি না মিলে, তাহলে সেটা সাধারণ অনুসর্গের মধ্যে যাবে। যেমন বলে, সে সঙ্গে যাবে বলে, সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে, তৈরি হয়ে এসেছে।
সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। এখানে আমরা কি পাচ্ছি, যাবে বলে, তাহলে এখানে ক্রিয়া তো হয়ে এসেছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে বলে কি হিসেবে কাজ করছে, দেখুন ক্রিয়ার মতো, বাট সে এখানে কিন্তু ক্রিয়া নয়, সে এখানে অনুসর্গ। সে সঙ্গে যাবে তৈরি হয়ে এসেছে, দেখুন বাদ দিলে কিন্তু অর্থের মধ্যে দেখেছি কি ঝামেলার মতো মনে হচ্ছে। তাহলে সে সঙ্গে যাবে বলে কি হচ্ছে, তৈরি হয়ে এসেছে। তাহলে এখানে আমরা একে বলবো যে অনুসর্গ, এবং সেটি দেখুন, সে কথা বলে, সে ভালো কথা বলে বা বলছে, বলছে বা সে ভালো কথা বলেছিল, বলেছিল, এরকম, এটা আমি দিলাম। তো আপনি দেখবেন যে এটা দিয়ে আপনি ক্রিয়ার মতো এরকম বাক্য তৈরি করতে পারবেন কিনা। তাহলে যদি পারেন তাহলে সেটিকে বলে দিবেন ক্রিয়াজাত, ক্রিয়াজাত অনুসর্গ। কি পেলাম, ক্রিয়াজাত, দেখুন বলে, সে ভালো কথা বলে, সে ভালো কথা বলছে, ভালো কথা বলছিল। তার মানে কি, এটাকে যদি আলাদাভাবে এখান থেকে কেটে আমরা কাট কপি করি না, কাট করে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় বাক্যের শেষে বসিয়ে দেখি ক্রিয়া হিসেবে সে ফাংশন করতে পারে কিনা, যদি পারে তখন বুঝবো সেটি হচ্ছে ক্রিয়াজাত উপসর্গ। ফলে বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সাধারণ অনুসর্গ কোনোভাবেই ক্রিয়া হবে না, কোনোভাবে তাকে বসিয়ে আপনি সুযোগই পাবেন না। তাহলে আমরা যদি বলি হি রোট বাই পেন, হি রোট বাই পেন, সে কলম দ্বারা লিখেছিল, সে কলম দ্বারা লিখেছিল। তাহলে দেখুন দ্বারা, এটাকে জীবনে কোনোদিন ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারছেন বা ক্রিয়ার মধ্যে ফেলতে পারছেন যে এটা দিয়ে কোনো ক্রিয়াপদ তৈরি করে বাক্য গঠন করছেন? যদি ঝামেলা বাজে শেষমেশ বাক্য তৈরি করবেন, বাক্য তৈরি করে দেখবেন যে যেটাই আপনার মনে হবে সেটা ক্রিয়া হিসেবে ব্যবহার করবেন, ব্যবহার করে দেখবেন যে বাক্য গঠন করতে পারছেন কিনা। যদি না পারেন তাহলে সাধারণ উপসর্গ, আর যদি পারেন তাহলে সেটি ক্রিয়াজাত উপসর্গ। মুখস্থ করলে ভুল হবে। কাজে আশা করি আমরা বুঝতে পেরেছি পরিচ্ছেদে যে 23 সেটি হচ্ছে অনুসর্গ, এবং অনুসর্গের ক্ষেত্রে আমরা দেখলাম যে অনুসর্গ বুঝতে হলে প্রিপজিশনটা মাথায় রাখলে হবে। ইংরেজিতে প্রিপজিশন, বাংলায় হচ্ছে পোস্ট পজিশন। যেমন ফর ইউ, ফর ইউ, তাই না? তোমার, এটির বাংলা আমরা এই পাশে লিখব, তাহলে এটি হচ্ছে তোমার জন্য। তাহলে এখানে কি পাচ্ছি, এটিকে আমরা বলবো প্রি, এই যে প্রি, দেখুন কার পূর্বে, নাউনের পূর্বে, প্রি। আর এটা হচ্ছে পোস্ট, দেখুন এটা কার পরে, নাউন, তাহলে তার অবস্থান এখানে পোস্ট, পোস্ট মানে পরে। তাহলে প্রি পজিশন, অর্থাৎ একটা পজিশনের পূর্বে বসেছে। কার পজিশন, নাউনের পজিশন বা সর্বনামের পজিশন, ঠিক আছে। আর এখানে আমরা কি পাচ্ছি, যে পোস্ট পজিশন, তোমার জন্য, দেখুন এই যে র আছে, ষষ্ঠী বিভক্তি। তার মানে এইভাবে যদি আমরা চিন্তা করি, ঝামেলা বাজলে ইংরেজিতে দেখবো যে প্রিপজিশনের ক্যাটাগরিতে ফেলতে পারছি কিনা, তখনই আমরা ক্লিয়ার হয়ে যাব যে এটি হচ্ছে অনুসর্গ। এরপরে আসুন সাধারণ অনুসর্গ নাকি ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গকে প্রথমে আলাদা করে ফেলতে হবে। ক্রিয়াজাত অনুসর্গ মানে প্রয়োজনে মনে মনে একটা বাক্য গঠন করে দেখবেন সেটি দিয়ে ক্রিয়া হচ্ছে কিনা, ক্রিয়ার মধ্যে ফেলা যাচ্ছে কিনা। যদি না পাওয়া যায় তাহলে সাধারণ অনুসর্গ, আর পাওয়া গেলে সেটি কি ক্রিয়াজাত অনুসর্গ। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে অনুসর্গ সম্পর্কিত আলোচনা শেষ হলো। ধন্যবাদ।